শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এই ভিডিওর কিছু কথা হয়তো আপনাকে অস্বস্তি দিতে পারে, হয়তো এমন কিছু প্রশ্ন তুলবে যা আপনি অনেক দিন এড়িয়ে গেছেন। যদি কোনো শব্দ আপনার মনে আঘাত করে, তার জন্য আগেই ক্ষমা চাইছি। আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, বরং সত্যের সামনে দাঁড়ানোর সাহস দেওয়া। তবুও যদি কোনো শব্দ আপনাকে কষ্ট দেয়, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তুমি কি কখনো লক্ষ্য করেছ, একই শহরে, একই রাস্তায়, একই পরিস্থিতিতে থেকেও কারো জীবন এগিয়ে যায়, আর কারোর জীবন যেন বারবার আটকে যায়? একজন প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে মোবাইল স্ক্রল করে, আরেকজন ঠিক সেই ক্লান্তির মাঝেও নতুন কিছু শেখে। প্রশ্নটা ভাগ্যের না, প্রশ্নটা কপালেরও না, প্রশ্নটা খুব ভয়ঙ্কর একটা জায়গায়, তোমার ভিতরের জগতে। আজ আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, যেখানে ব্রহ্মাণ্ড কোনো আকাশের বিষয় নয়, বরং তোমার প্রতিদিনের চিন্তা, ভয়, রাগ, আশা আর ক্লান্তির নাম। শুনতে সহজ লাগছে, কিন্তু সত্যি বুঝতে গেলে এটা অনেকের সহ্য হয় না। ব্রহ্মাণ্ড মানে আকাশ নয়, অভ্যাস। আমরা ছোটবেলা থেকে শিখেছি ব্রহ্মাণ্ড মানে নীল আকাশ, তারা, গ্রহ, গ্যালাক্সি। কিন্তু বাস্তব জীবনে ব্রহ্মাণ্ড কোথায় কাজ করে জানো? সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথম কি ভাবো? বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে তুমি নিজেকে কি বলো? কেউ তোমার কথা না শুনলে তুমি ভিতরে ভিতরে কি অনুভব করো? রাতে ঘুমোবার আগে তুমি নিজের জীবন নিয়ে কি সিদ্ধান্ত টানো? এই সব কিছুর যোগফলেই তোমার ব্যক্তিগত ব্রহ্মাণ্ড। কার্ল ইয়ুং বলেছিলেন, Until you make the unconscious conscious, it will direct your life and you will call it fate. অর্থাৎ যতক্ষণ না তুমি নিজের ভিতরের অচেতন চিন্তাগুলো বুঝছ, ততক্ষণ সেইগুলোই তোমার জীবন চালাবে, আর তুমি সেটাকে ভাগ্য বলবে। এখনকার বাস্তব জীবনে সবাই ক্লান্ত। আজকের মানুষ কেন এত ক্লান্ত জানো? কারণ সে কাজ করছে, কিন্তু নিজের জন্যে বাঁচছে না। সে হাসছে, কিন্তু ভিতরে জমে আছে ভয়। সে কথা বলছে, কিন্তু নিজের সঙ্গে কথা বলছে না। একজন ছেলে আইটি কোম্পানিতে কাজ করে, মাস শেষে টাকা আসে, কিন্তু রবিবার এলেই বুকের ভিতর একটা ফাঁকা লাগে। একজন মেয়ে সংসার সামলায়, সবাইকে সময় দেয়, কিন্তু নিজেকে আর চেনে না। এই ফাঁকাটা কোনো বাহ্যিক সমস্যার কারণে না, এই ফাঁকাটা তৈরি হয় যখন তোমার ভিতরের ব্রহ্মাণ্ড অবহেলিত হয়। ভয় কখনো সমস্যার শুরু নয়, সংকেত। আমরা ভয়কে খুব ভুলভাবে বুঝি। ভয় মানেই দুর্বলতা, এই ধারণা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ভয় আসলে কি জানো? ভয় হলো একটা সিগন্যাল। চাকরি হারানোর ভয়, মানুষ কি বলবে সেই ভয়, শুরু করলে ব্যর্থ হব এই ভয়, একা হয়ে যাব এই ভয়। ভয় মানে তুমি খারাপ নও, ভয় মানে তুমি সচেতন। সাইকোলজিস্ট ভিক্টর ফ্র্যাঙ্কল বলেছিলেন, When we are no longer able to change a situation, we are challenged to change ourselves. ভয় বলে দেয়, এই জায়গায় তোমার ভিতরে কিছু বদল দরকার। মানুষ কেন বারবার একই জায়গায় আটকে যায়? তুমি কি লক্ষ্য করেছ? একই ধরনের মানুষ তোমার জীবনে আসে, একই ধরনের সমস্যা বারবার হয়, একই জায়গায় গিয়ে সব থেমে যায়। এটা কাকতালীয় না। তোমার ভিতরের বিশ্বাস যদি হয় আমি যথেষ্ট নই, আমার সাথে ভালো জিনিস হয় না, শেষে গিয়ে সব নষ্ট হয়, তাহলে তোমার ব্রহ্মাণ্ড ঠিক সেই অভিজ্ঞতাই ফিরিয়ে দেয়। এটা কোনো ম্যাজিক না, এটা মানসিক প্যাটার্ন। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে বলেন, You do not rise to the level of your goals, you fall to the level of your systems. তোমার ভিতরের সিস্টেম যদি ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে,
তাহলে বাইরে যতই চেষ্টা করো ফল একই থাকবে। আয়না থিয়েরি অনুযায়ী ব্রহ্মাণ্ড কিভাবে উত্তর দেয়? ব্রহ্মাণ্ড কোনো বিচারক না, সে আয়নার মতো। তুমি যেটা বারবার নিজের ভিতরে বলো, সে সেটাই বড় করে তোমাকে দেখায়। তুমি যদি ভাবো সবাই আমাকে ব্যবহার করে, তুমি যদি ভাবো আমি কখনোই এগোতে পারবো না, তাহলে ধীরে ধীরে ঠিক সেই মানুষ, ঠিক সেই পরিস্থিতি, ঠিক সেই সুযোগের অভাব তোমার জীবনে আসতেই থাকবে। কারণ ব্রহ্মাণ্ড তোমাকে শাস্তি দিচ্ছে না, সে তোমাকে শুনছে। এর মূল শিক্ষা কি পেলাম? এই মুহূর্তে একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি প্রতিদিন নিজের সঙ্গে কি কথা বলি? আমার ভয়গুলো কি আমাকে চালাচ্ছে? আমি কি নিজের ভিতরের জগৎ এড়িয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলোই তোমার যাত্রার শুরু। যদি এই কথাগুলো শুনে তোমার মনে এক মুহূর্তের জন্যও মনে হয় যে এইটা তো আমার জীবন, তাহলে তুমি একা নও বন্ধু। পরের অংশে আমরা দেখব ভয় কিভাবে তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, কেন কিছু মানুষ একই পরিস্থিতিতে থেকেও ভিতর থেকে শক্তিশালী হয়, আর কিভাবে ভয়কে দমন না করে তাকে শক্তিতে রূপান্তর করা যায়। এই সিরিজটা শুধু শোনার জন্যে না, এই সিরিজটা নিজের জীবন চিনে নেওয়ার জন্য। অদৃশ্য নিয়ন্ত্রক নাকি তারা লুকানো শিক্ষক? শুরুতেই একটা প্রশ্ন করি তোমার অনুমতি নিয়ে। তুমি কি জানো তোমার জীবনের ৮০% সিদ্ধান্ত তুমি যুক্তি দিয়ে নয়, অচেতন ভয় দিয়ে নিয়ে থাকো? শুনতে অস্বস্তিকর লাগছে? তাহলে একটা ছোট্ট পরীক্ষা করি। যখন তুমি নতুন কিছু শুরু করতে চাও, মনে প্রথম কি আসে? পারব তো? লোকজন কি বলবে? যদি ব্যর্থ হই? এই প্রশ্নগুলো যুক্তির না, এগুলো ভয়। ভয় কিভাবে কাজ করে জানো? এটা একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন। ভয় কোনো দুর্বলতা না, এটা মস্তিষ্কের পুরনো সুরক্ষা ব্যবস্থা। ড্যানিয়েল ক্যানেম্যান তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলেন, আমাদের মস্তিষ্কে দুটো সিস্টেম কাজ করে, একটা দ্রুত, আবেগপ্রবণ, আর একটা ধীর, বিশ্লেষণাত্মক। ভয় আসে প্রথম সিস্টেম থেকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু সমস্যা কোথায় জানো? আজকের পৃথিবীতে বাঘ নেই, জঙ্গল নেই, তবু আমাদের মস্তিষ্ক অফিসের বসকে, সমাজের বিচারকে, সম্পর্কের অনিশ্চয়তাকে বাঘের মতো রিয়্যাক্ট করে। বর্তমান বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একজন ছেলে ইউটিউব চ্যানেল খুলতে চায়, ভিডিও বানায়, এডিট করে, কিন্তু আপলোড বাটনে চাপ দেয় না। কেন? যদি মানুষ হাসে? এই যদি শব্দটাই ভয়। একজন মেয়ে বহু বছর ধরে একটা টক্সিক সম্পর্কে আছে, সে জানে এটা তাকে ভাঙছে, তবু বেরোতে পারে না। কেন? যদি আমি একা হয়ে যাই? ভয় সবসময় নিরাপত্তার ছদ্মবেশ পড়ে আসে। ভয় এবং পুনরাবৃত্তি জীবন একসাথে কিভাবে কাজ করে ভেবে দেখেছ? তুমি লক্ষ্য করে দেখবে যারা ভয়কে এড়িয়ে চলে তারা একই ধরনের জীবনে আটকে থাকে, একই ধরনের চাকরি, একই ধরনের সমস্যা, একই ধরনের সম্পর্ক, একই ধরনের হতাশা। কারণ ভয় শুধু তোমাকে থামায় না, সে তোমাকে পুনরাবৃত্তিতে বন্দী করে। মার্ক ম্যানসন তার বই দ্য সাটল আর্ট অব নট গিভিং আ ফাকে বলেন, এভরিথিং ওয়ার্থওয়াইল ইন লাইফ ইজ ওয়ান থ্রু সারমাউন্টিং দ্য অ্যাসোসিয়েটেড নেগেটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ যে অভিজ্ঞতা ভয়ঙ্কর লাগে সেটাই আসলে বিকাশের দরজা। ব্রহ্মাণ্ড কেন ভয়কে প্রতিফলিত করে? এখানে একটা গভীর সত্য আছে। ব্রহ্মাণ্ড তোমার চাওয়া শোনে না, সে তোমার স্থিতি শোনে। তুমি যদি ভিতরে ভিতরে ভাবো আমি পারব না, তাহলে তুমি এমন সিদ্ধান্ত নেবে যা তোমার না পারাকে প্রমাণ করবে। এটা কাকতলীয় নয়, এটা সাইকোলজিক্যাল কনফার্মেশন বায়াস। তুমি যা বিশ্বাস করো মস্তিষ্ক সেটার প্রমাণ খুঁজে আনে। একটা ছোট্ট রিফ্লেকশন দেখো। এই মুহূর্তে ভাবো তোমার জীবনে এমন কি আছে যেটা তুমি শুধু ভয় পাওয়ার কারণে করছো না। নতুন স্কিল শেখা, ব্যবসা শুরু করা, কারোর সামনে নিজের সত্য বলা, নিজের পরিবারকে না বলা। নিজের কাছে সৎ হও। ভয় কোথায় তোমাকে আটকে রেখেছে? ভয়কে দমন করলে কি হয়? আমরা সাধারণত দুইভাবে ভয় সামলাই। এক, একেবারে এড়িয়ে যাই। দুই, ভান করি যে ভয় নেই। কিন্তু দুটোই বিপজ্জনক।
সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, দমিয়ে রাখা অনুভূতি কখনো মরে না, ওগুলো পরে বিকৃত রূপে ফিরে আসে। তাই তুমি যদি ভয়কে চেপে রাখো, সে একদিন রাগ হয়ে বেরোবে, হতাশা হয়ে বেরোবে, অথবা আত্মসম্মান ভেঙে দেবে। ভয়কে শক্তিতে বদলানোর প্রথম ধাপ। প্রথম ধাপ খুব সাধারণ, কিন্তু কঠিন। ভয়কে নাম দাও। আমি ব্যর্থতার ভয় পাচ্ছি। আমি প্রত্যাখ্যানের ভয় পাচ্ছি। আমি আর্থিক অনিশ্চয়তার ভয় পাচ্ছি। যেই মুহূর্তে তুমি ভয়কে স্পষ্ট ভাষায় ধরতে পারো, সে আর অদৃশ্য থাকে না, সে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এর বাস্তব প্রয়োগ যদি করা হয়, আজ থেকে একটা ছোট্ট কাজ করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখবে, আজ আমি কোন জায়গায় ভয় পেয়ে পিছিয়ে গেছি, এবং তার নিচে লিখবে, আমি যদি ভয় না পেতাম কি করতাম। এটা কোনো ম্যাজিক রিচুয়াল না, এটা সচেতনতা। আর সচেতনতা থেকেই ভিতরের ব্রহ্মাণ্ড বদলাতে শুরু করে। তুমি কি সাহস করে আজই একটা ভয়কে কাগজে লিখতে পারবে? শুধু নিজের জন্য, কারো দেখানোর জন্যে না। পরের অংশে আমরা দেখব কেন কিছু মানুষ ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়, কমফর্ট জোন আসলে মানসিক কারাগার কিনা, এবং কিভাবে ছোট ছোট অ্যাকশন ব্রহ্মাণ্ডের প্রতিক্রিয়া বদলে দেয়। কারণ ভয়কে বোঝা শুরু, ভয়কে রূপান্তর করাই আসল যাত্রা। একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। এই অংশে আমরা কথা বলবো এমন একটা জায়গা নিয়ে, যেটা বাইরে থেকে নিরাপদ, ভিতরে থেকে ধ্বংসাত্মক, অর্থাৎ কমফর্ট জোন। এখানে তত্ত্ব থাকবে, মনস্তত্ত্ব থাকবে, বাস্তব জীবনের নগ্ন উদাহরণ থাকবে, আর থাকবে এমন কিছু প্রশ্ন যেগুলো শুনলে হয়তো তুমি অস্বস্তি বোধ করবে, কিন্তু সেখানেই তো আসল পরিবর্তনের শুরু। কমফর্ট জোন, নিরাপত্তা নাকি অদৃশ্য কারাগার? অস্বস্তিকর কিন্তু সত্য প্রশ্ন শোনো। তুমি কি সত্যিই ব্যর্থ হওয়ার ভয় পাও, নাকি সফল হয়ে বদলে যাওয়ার ভয় পাও? একটু ভেবে দেখো। অনেক সময় আমরা আমি পারব না বলি, কারণ আমি পারলে আমার জীবন বদলে যাবে। এই সম্ভাবনাটাই আমাদের ভয় দেখায়। কমফর্ট জোন আসলে কি? কমফর্ট জোন মানে শুধু আরাম না, এটা হলো পরিচিত মানসিক প্যাটার্নের ভিতরে থাকা, যেখানে তুমি জানো ফল খারাপ হবে, তবুও তুমি সেখানেই থাকো। একটা চাকরি তোমাকে সম্মান দেয় না, তবুও তুমি ছাড়তে পারছো না। একটা সম্পর্ক তোমাকে ভেঙে দিচ্ছে, তবুও তুমি বেরোতে পারছো না। কারণ অজানা ভবিষ্যৎ পরিচিত কষ্টের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়। গ্রোথ ভার্সেস সেফটি নিয়ে আমরা ভাবলে দেখতে পাই, অ্যাব্রাহাম ম্যাসলো তার হিউম্যান মোটিভেশন থিওরিতে বলেছিলেন, মানুষের সামনে সবসময় দুটো পথ থাকে, এক সেফটি, দুই গ্রোথ। সেফটি মানে পরিচিত জায়গা, গ্রোথ মানে অজানা জায়গা। প্রতিবার তুমি যখন নিরাপদ পথ বেছে নিচ্ছ, তখন তুমি নিজের বিকাশকে একটু একটু করে পিছিয়ে দিচ্ছ। বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখা যায়, একজন ছেলে বহু বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে সে পড়াশোনার চেয়ে ব্যর্থতার গল্পে বেশি স্বস্তি পায়। কারণ যদি সত্যি চেষ্টা করে আর সফল হয়ে যায়, তাহলে তাকে বদলাতে হবে। একজন মেয়ে নিজের ট্যালেন্ট জানে, ভালো আঁকে, ভালো লেখে, কিন্তু সে ভাবে এই সব করে কি হবে। আসলে সে ভয় পায়, যদি সে সিরিয়াসলি নেয় আর মানুষ সমালোচনা করে। ব্রহ্মাণ্ড কেন কমফর্ট জোনে নীরব থাকে? একটা গভীর বিষয় হল, ব্রহ্মাণ্ড তোমাকে টেনে বের করবে না, সে তোমার এনার্জির সাথে কাজ করে। তুমি যদি নিরাপত্তার সিগন্যাল পাঠাও, সে তোমাকে নিরাপদ কিন্তু স্থির জীবন দেবে। তুমি যদি ঝুঁকির সিগন্যাল পাঠাও, সে তোমাকে সম্ভাবনার দরজা খুলে দেবে। জেমস ক্লিয়ার বলেছিলেন, এভরি অ্যাকশন ইউ টেক ইজ আ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ উইশ টু বিকাম। তুমি যখন কমফর্ট জোনে থাকো, তুমি নিজের স্থির ভার্জনের জন্য ভোট দাও।
অস্বস্তির বিজ্ঞানকে একটু কাছ থেকে লক্ষ্য করলে দেখবে নিউরোসায়েন্স বলে নতুন কিছু করলেই মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। মানে অস্বস্তি মানেই মস্তিষ্ক বাড়ছে। তুমি যখন পাবলিক স্পিকিংয়ে ভয় পেয়েও কথা বলো, তুমি শুধু সাহস দেখাও না, তুমি নিজের মস্তিষ্ককে রিওয়ায়ার করো। কমফর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যে কি জানো? সময় হলে করব। এই বাক্যটাই সবচেয়ে বড় কারাগার। সময় কখনো নিজে থেকে বদলায় না, তুমি বদলালে সময় বদলায়। তুমি কি খেয়াল করেছ প্রতি বছর তুমি একই রেজলিউশন করো, প্রতি বছর একই জায়গায় এসে দাঁড়াও? এটাই কমফর্ট জোনের চক্র। ছোট পদক্ষেপের অনেক শক্তি। এখন প্রশ্ন, বেরোব কিভাবে? উত্তর বড় না, উত্তর ছোট। আজ 10 মিনিট নতুন স্কিল শেখো। আজ একজনকে নিজের সত্য বলো। আজ একটা কাজ করো যেটা তোমাকে একটু ভয় দেখায়। মেল রবিন্স তার 5 সেকেন্ড রুলে বলেন, ভয় আসার 5 সেকেন্ডের মধ্যে অ্যাকশন নাও, না হলে মস্তিষ্ক অজুহাত তৈরি করবে। রিফ্লেকশন এক্সারসাইজে নিজেকে ইনভলভ করো। নিজেকে জিজ্ঞেস করো, আমার জীবনে কোন জায়গাটা সবচেয়ে আরামদায়ক কিন্তু ভিতরে ভিতরে আমাকে থামিয়ে রেখেছে? এটা লিখে ফেলো। লিখলেই অর্ধেক কাজ শেষ। তুমি কি আজ এমন একটা ছোট কাজ করতে পারবে যেটা তোমার হৃৎস্পন্দন একটু বাড়িয়ে দেবে? কমেন্টে লিখতে হবে না, নিজের কাছে প্রতিশ্রুতি দিলেই হবে। পরের অংশে আমরা কথা বলবো এনার্জি আর চিন্তার অদৃশ্য প্রভাব। কেন একই ঘরে থেকেও দুজন মানুষের ভাগ্য আলাদা হয়, আর কিভাবে তোমার মানসিক কম্পন বা ভাইব্রেশন তোমার বাস্তবতা গড়ে তোলে। কারণ কমফর্ট জোন থেকে বেরোনো শুরু, এখন দরকার নিজের ভিতরের এনার্জি বদলানোর।